নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। সঙ্গে রয়েছে আমি অনন্যা, আর আমার সাথে রয়েছে আমার সহ সঞ্চালিকা সুপর্ণা। নমস্কার। 26-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন রাজনীতির ময়দানে নতুন নতুন রাজনীতির গল্প তৈরি হচ্ছে। কখনো হিন্দুত্বের রাজনীতি নিয়ে চর্চা, আবার কখনো ক্ষোভের রাজনীতি। আজ আমাদের আলোচনার বিষয় ক্ষোভের রাজনীতি। যে ছবি আজ দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুরে, সেখানে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে 6 নম্বর ওয়ার্ডে একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির বরিষ্ঠ নেতা দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষ তিনি নাকি বাবা মা তুলে কথা বলেছেন। জনপ্রতিনিধির মুখে এমন ভাষা শুনে চমকাচ্ছেন রীতিমতো রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে স্থানীয় মানুষজন। জনপ্রতিনিধির মুখের ভাষা ঠিক কেমন হওয়া উচিত সে নিয়ে প্রশ্ন তুলছেন শাসক দলের নেতা নেতৃত্ব থেকে স্থানীয়রা। প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষকে যে কেন তাকে এতদিন এলাকায় দেখা যায়নি। স্থানীয় মহিলার মুখ থেকে এই প্রশ্ন শুনেই রাগে অগ্নি শর্মা হয়ে ভাষাজ্ঞান হারালেন বিজেপি নেতা। একেবারে অনন্যা, দেখো যে ছবি আমরা দেখাচ্ছি, দিলীপ ঘোষ ঠিক কি বলেছিলেন সেই মুহূর্তে সেটা একটুখানি শোনাবো। সমস্ত জায়গায় অনেকদিন আগেই অ্যালার্ট হয়েছিল এগুলো, যেহেতু এই তো নিচু জায়গা, এখানে অন্তকে মাটি ফেলতে হবে 1-1.5 ফিট, তারপরে 1-1.5 ফিট উঁচু করলে তবে গিয়ে পুরো জল জমে যায়। লোকে বাড়ি করেছে, আসার রাস্তা নেই, তো অ্যালার্ট হয়েছিল। যাই হোক, মিউনিসিপ্যালিটি বানিয়েছে শেষ পর্যন্ত। উদ্বোধন এখানকার কাউন্সিলর প্রাক্তন চেয়ারম্যান প্রদীপবাবু আছেন, তাকে আমরা জানিয়েছিলাম আপনার ওয়ার্ডে যাচ্ছি। যাই হোক, এখানকার মানুষের যে সমস্যা খানিকটা সমাধান হবে এই রাস্তা ওপেনিং এ এটাই বাকি রইল নাকি? আপনি এমপিও একজন বাদ করে বলতে পারেন যে ছবি দেখালো আপনাদেরকে, এই ছবি নতুন নয়, এর আগেও এরকম একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। তবে খড়গপুরের যে 6 নম্বর ওয়ার্ডের ঘটনা, সেই ছবি রাস্তা উদ্বোধন করতে গিয়ে এই ধরনের তর্কাতর্কি, বাম্মা তুলে কথাবার্তা, অথবা যেটা বলা যায় বা যে ছবিতে যেটা দেখা যাচ্ছে, দিলীপ ঘোষ রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেছেন এবং তিনি গাড়ি থেকে বেরিয়ে এসে রীতিমতো সুর চড়াচ্ছেন। তিনি মহিলাদের গায়ে হাত দিচ্ছেন, হাত দিয়ে ঠেলে ফেলে দিচ্ছেন, এমনটাও বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে। এবং এই ঘটনা যে নতুন নয়, শুরুতে যেটা বললাম, কারণ কিছুদিন আগে যে ছবি দেখা গিয়েছে বারুইপুরে বিজেপির পক্ষ থেকে মিছিল বেরিয়েছিল, সেই মিছিলে বাধা সৃষ্টি করা হয় এবং আজকে যে ছবি দেখাচ্ছি, রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, সেখানেও বাধা সৃষ্টি করা হয়েছে। অনন্যা, দেখো এই যে বারংবার বাধার মুখে পড়তে হচ্ছে, আমরা গতকাল দেখেছিলাম কোচবিহারের ক্ষেত্রেও, সেখানেও বিজেপি নেতাদের বাধার মুখে পড়তে হয়েছে বা তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, কালো পতাকা তুলে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই ধরনের ঘটনা সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। কারণ এই ঘটনা কি শুধুমাত্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি নেতাদেরকে আক্রমণ করে আরো দমিয়ে দেওয়ার জন্যই কি এই ধরনের ঘটনা বারবার প্রকাশ্যে আসছে? একেবারে সুপর্ণা, দেখো ঠিক এই জায়গা থেকে আমাদের প্রশ্ন যে এই যে মানুষের ক্ষোভ 26-এর নির্বাচনের আগে, সেটা কি সাধারণ মানুষের ক্ষোভ, নাকি ঠিক বিজেপি যেমনটা দাবি করছে যে শাসক দলের উস্কানিতেই এমন ঘটনা ঘটছে? যেমন ঠিক আজকে জানানো হয়েছে বিজেপির তরফে, যে মহিলা প্রশ্ন তুলেছিলেন এতদিন কেন এলাকায় দেখা যায়নি, ওই মহিলা নাকি তৃণমূলের অর্থাৎ শাসক দলের কোনো হেভিওয়েট নেতার ঘনিষ্ঠ এবং
তৃণমূল কংগ্রেসের মদতেই ওই উস্কানিমূলক মন্তব্য করেছেন মহিলা এবং তারপরেই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আজকে অতিথি হিসাবে অম্বিকেশ মহাপাত্র। অম্বিকেশ বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। আজকে খড়গপুর 6 নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি গিয়েছিলেন একটি রাস্তা উদ্বোধনেতে, আর সেখানে গিয়ে তিনি এমন ভাবে মেজাজ হারিয়েছেন, রীতিমতো বাপ মা তুলে কথা বলেছেন এক মহিলার সঙ্গে। অন্যদিকে যখন মহিলাটি বলেন যে আপনি বাপ তুলে কেন কথা বলছেন, তখন দিলীপ ঘোষ বলছে শুধু বাপ তুলে নয়, 14 গোষ্ঠী তুলে কথা বলবো। এই ধরনের ভাষা কি কাম্য একজন জনপ্রতিনিধির কাছ থেকে? দেখুন, অবশ্যই কাম্য নয়। আমার কাছে জিজ্ঞেস করলে কাম্য নয় বলবো, অন্য কাউকে জিজ্ঞেস করলে কাম্য কখনোই বলতে পারে না। এটা রাজনৈতিক সংস্কৃতি তো নয়, এবং কোনো মানুষেরই, বিশেষ করে জনপ্রতিনিধি বা কোনো নেতার মুখ থেকে এই ধরনের ভাষা বেরোনোর কথা নয়। এখন এই প্রসঙ্গে যেটা আমি একটু জানতে চাই, যে দিলীপ ঘোষ পরিচিত নাম, বিজেপির নেতা, আরএসএস এর প্রচারক। তিনি একসময় খড়গপুর বিধানসভা থেকে 2016 সালে নির্বাচিত হয়েছিলেন। 2019 সালে মেদিনীপুর লোকসভা থেকে নির্বাচিত হয়েছিলেন। এই খড়গপুর বিধানসভা এবং মেদিনীপুর লোকসভার মধ্যেই খড়গপুর এলাকাটি পড়ে, আমি জানি। এবং দ্বিতীয়ত হচ্ছে, তিনি আজকে যে উদ্বোধন করতে গেছিলেন রাস্তা, তিনি কি হিসাবে উদ্বোধন করতে গেছিলেন? এখন তিনি কোনো অবস্থাতেই জনপ্রতিনিধি নেই, বিধানসভায়ও নেই, লোকসভায়ও নেই। তাও তিনি কি কারণে গেছিলেন আমরা জানি, কিন্তু এই ধরনের কথা কখনোই কোনো নেতার মুখ থেকে, কোনো জনপ্রতিনিধির মুখ থেকে, কোনো মানুষের মুখ থেকে বাপ তুলে গালাগালের প্রসঙ্গকে সমর্থন করা যায় না। কিন্তু যেহেতু 2026-এ নির্বাচন এবং গত কয়েক দিন ধরে বিধানসভার বাজেট অধিবেশন থেকে শুরু করে যে সকল ঘটনাগুলো ঘটে চলেছে, এবং তার থেকে এইটুকু সিদ্ধান্তে টানা যায়, এবং সেটা ভুল হবে বলে আমার মনে হয় না, যে বিজেপি যারা কেন্দ্রের শাসক দল এবং এই রাজ্যের বিরোধী দল, এবং তৃণমূল কংগ্রেস যারা রাজ্যের শাসক দল, তারা উভয়ই চাইছে এই ধর্মের নামে বা এই ধরনের কার্যকলাপের মাধ্যমে দুটি দলের মধ্যে সমস্ত খবরগুলোকে সীমাবদ্ধ রাখা, যাতে সাধারণ মানুষের যে সমস্যা বা রাজনীতি সম্পর্কে যে মানুষের যে অতীতের খুব স্পষ্ট ধারণা, যে রাজনীতি যারা করেন তারা সমাজের মঙ্গলের জন্য করেন, তারা দেশের সংবিধান মেনে রাজনীতি করেন, এবং তারা জনপ্রতিনিধি মানে জনগণের কাছে দায়বদ্ধ। তারা জনগণের কাছে সবসময় মাথা নিচু করে কথা বলবেন, জনগণকে সম্মান দিয়ে কথা বলবেন, জনগণের দাবি দাওয়া ক্ষোভকে তারা স্থির ভাবে শুনবেন এবং যথাযথভাবে তার একেবারে আপনার এই কথাতে একেবারেই আমি অত্যন্ত সহমত। কারণ যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা যারা জনপ্রতিনিধি, তারা সাধারণ মানুষের কথা শুনবেন এবং তা অত্যন্ত সহনশীলতার সঙ্গে তার উত্তরও দেবেন। তো এই মহিলা জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে এতদিন দেখা যায়নি, আপনি এখন কেন এসেছেন? তিনি দিলীপ ঘোষ তারই উত্তরে বলেছে, টাকা দিয়েছি, কারো বাপের টাকা নয়। এমন তো কিছু জিজ্ঞেস করেনি ওই মহিলা, তিনি শুধুমাত্র জিজ্ঞেস করেছেন এতদিন আপনাকে দেখা যায়নি, এখন আপনি কি করতে এসেছেন। তার উত্তরে এই ধরনের কথা কখনোই বলা উচিত নয়। আমি তো আগেই বললাম, কোনো মহিলা কেন জিজ্ঞেস করলেন বা জিজ্ঞেস করার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, প্ররোচনা আছে কিনা, সেটা তো আমি বলতে পারবো না। আর যদি জিজ্ঞেস করেও থাকেন, এখানে টাকার প্রশ্ন কি করে আসে আমি জানি না। আর সেই টাকা, যে রাস্তাঘাট তৈরি করতে যে টাকা ব্যয় হচ্ছে বা অন্যান্য কোনো উন্নয়ন কর্মসূচিতে যে টাকা ব্যয় হচ্ছে, এটা কারুরই বাপের টাকা একেবারে নয়। এটা হচ্ছে জনগণের টাকা। আমাদের দেশের এবং রাজ্যের যারা মানুষ, তারা তাদের করের টাকায় এই রাজ্যের সরকারের তহবিল, কেন্দ্রের সরকারের তহবিল ভরে দেয়, এবং সেখান থেকে উন্নয়নের কাজ হয়। টাকাটা জনগণের, এবং জনগণের কাজ করার জন্য দায়বদ্ধ হচ্ছে জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি জনগণের কাছে বরাবরই দায়বদ্ধ। এবং সে কারণে
এইভাবে কোনো কথা বলা কোনো রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রী বা কোনো আধিকারিকের কথা নয়। আমরা সবাই জানি যে পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে যারা নির্বাচিত হন তারা ওয়ান কাইন্ড অফ গভর্নমেন্ট সার্ভেন্ট, অর্থাৎ তারা জনগণের কাছে তারা সার্ভেই পরিচিত থাকেন, এবং যারা আধিকারিক থাকেন মানে অফিসিয়ালস যারা থাকেন তারাও কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্ট, এবং তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন সমস্ত বিষয়ে। তবে জনগণকে সম্মান দিয়ে কথা বলা হচ্ছে জনপ্রতিনিধিদের যেমন দায়িত্ব কর্তব্য দেশের সংবিধান অনুযায়ী, তেমনি সরকারি আধিকারিকগণেরও দায়িত্ব কর্তব্য আমাদের দেশের সংবিধান অনুযায়ী। তার বাইরে যারা বলছেন তারা অমিকেশ বাবু, এই ঘটনায় বিজেপির তরফে যেটা জানানো হচ্ছে যে শাসক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছে এবং উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে দিলীপ ঘোষ তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ, এবং গতকাল আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী, তাকে ঘিরেও মানুষের ক্ষোভ এবং কালো পতাকা দেখানো, গো ব্যাক স্লোগান। কোচবিহারেও ঠিক একই ঘটনা, বিজেপির মিছিলে তাদেরকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। বিভিন্ন জায়গায় রাজ্য জুড়ে 26-এর নির্বাচনের আগে দেখা যাচ্ছে বিরোধীরা অর্থাৎ বিজেপি যখনই তাদের কোনো কর্মসূচি নিয়ে কোনো এলাকায় যাচ্ছে তখনই তাদেরকে বারংবার ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এটা কি একেবারে শাসক দলের মদতে নাকি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, কি বলবেন? আমি যেটা বলবো যে ওই কেশব ভবন আরএসএস এর সদর দপ্তর, তার পরিকল্পনাতেই দুই শাসক দল রাজ্যের এবং কেন্দ্রের, যাদের কাছে মানুষের প্রচুর প্রশ্ন আছে, রুটি রুজির প্রশ্ন আছে, নারী নিরাপত্তার প্রশ্ন আছে, শিক্ষা স্বাস্থ্যের প্রশ্ন আছে, কর্মসংস্থানের প্রশ্ন আছে, এই সকল প্রশ্ন থেকে দৃষ্টি ঘোরাতে বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং 2026-এর বিধানসভা নির্বাচনে এই দুই দল যাতে মূল সমস্যা থেকে দৃষ্টি ঘোরানো যায়, তাই পরিকল্পনা মাফিক এটা হচ্ছে। এইটা আজকে তো নতুন দিলীপ ঘোষকে দিয়ে হচ্ছে না, বা গতকাল বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিয়ে হচ্ছে না। তার আগে আমরা দেখেছি যে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবিরকে দেখেছি। সেই 2024-এর লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের কোন একজন ধর্মগুরু, তার কথা আমরা শুনেছি। এবং এই সকলে মিলে এই পশ্চিমবঙ্গে ধর্মের রাজনীতি আমদানি করতে চাইছে এবং এর মাধ্যমে মানুষের বিভেদ তৈরি করতে চাইছে, মানুষের মধ্যে উস্কানিমূলক কথাবার্তা বলে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে চাইছে, এবং বিধানসভা নির্বাচনের আগে এটা একটা ওদের কেশব ভবনের প্লট। আমি সেই প্লটের একটা অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বা এই জনপ্রতিনিধি তো নয়, প্রাক্তন জনপ্রতিনিধি বা বিজেপির নেতা প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এই ধরনের আচরণ করছেন। অমিকেশ বাবু, 26-এর নির্বাচনের আগে রাজ্য সরকারকে কোণঠাসা করার জন্য তো অনেক ইস্যু ছিল বিজেপির হাতে, দুর্নীতি ইস্যু, বেকারত্ব ইস্যু, অনেক ইস্যু ছিল, কিন্তু তারপরেও হিন্দুত্বকেই কেন বেছে নেওয়া হলো? কারণটা খুব পরিষ্কার। আমাদের রাজ্যের যে বিরোধী দল বিজেপি, তারা তো আরএসএস এর একটি রাজনৈতিক দল, এবং আরএসএস একটি হিন্দুত্ববাদী সংগঠন, যা 2025 সালে এই বছর 100 বছর পূর্ণ করছে। এবং 1925 সালে যে সংগঠনের পথ চলা শুরু হয়েছিল 1947 সালে দেশ স্বাধীনতার সময়, তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিল, কিন্তু সেটা ভারতবর্ষের আপামর দেশবাসীর ইচ্ছার কারণে তো হিন্দু রাষ্ট্র হয়নি, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবেই সামনে আসে, এবং ভারতবর্ষের যে সংবিধান তৈরি হয় সেটাও একটা ধর্মনিরপেক্ষ সংবিধান হিসাবেই, গণতান্ত্রিক দেশ হিসাবেই সেটা সামনে চলে আসে। এবং সে কারণে আরএসএস রুষ্ট হয়ে, আমাদের সকলেরই মনে থাকবে জাতির জনক মহাত্মা গান্ধীকে তারা নাথুরাম গডসেকে দিয়ে খুন করিয়েছিল, এবং সেই খুনটা সংগঠিত হয়েছিল দিল্লি শহরে, রাজধানী শহরে। এবং দেশ স্বাধীনতার মাত্র 5.5 মাসের মাথায়, আমাদের সকলেরই মনে থাকবে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা লাভ, তার 5.5 মাসের মাথায় 1948 সালের 30শে জানুয়ারি দিল্লিতেই, স্বাধীন ভারতের রাজধানী দিল্লিতেই কিন্তু খুন হতে হয়েছিল জাতির জনক
মহাত্মা গান্ধীকে। যে মহাত্মা এই উপাধিটা দিয়েছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আরএসএস এর যে এজেন্ডা, সেই এজেন্ডা পূর্ণ করার দায়িত্ব তো হচ্ছে বিজেপি। এবং বিজেপি সেই কারণে কখনো দুর্নীতি ইস্যুটাকে, কর্মসংস্থান ইস্যুটাকে, নারী নিরাপত্তার ইস্যুটাকে, সংবিধান অনুযায়ী যে ইস্যুগুলো বিধানসভায় বিরোধী দল হিসেবে করার কথা, সেগুলো তারা না করে তারা এই ধর্মীয় রাজনীতি করে ধর্মীয় বিভাজন করতে চাইছে। কারণ এই কথাগুলো যদি বিজেপি আজকে পশ্চিমবঙ্গে বলে, তাহলে বিজেপি যখন কেন্দ্রের সরকার পরিচালনা করছে বা বিভিন্ন রাজ্যের সরকার পরিচালনা করছে, শাসক দল সেই সুবিধাটা নেবে যে সেই রাজ্যে কি হচ্ছে, মণিপুরে কি হচ্ছে, কি মহারাষ্ট্রে কি হচ্ছে, কি গুজরাটে কি হচ্ছে, এইসব বলে একে অপরকে দোষারোপ করতে থাকবে। কিন্তু মূল সমস্যা থেকে একেবারে দৃষ্টি একেবারে ফিরিয়ে নেবে। আজকে যে ঘটনা ঘটেছে মেদিনীপুরে, সেই ঘটনার পরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষকে বলতে শোনা যায় যে সাধারণ মানুষ হচ্ছে সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। এই যে 500 টাকার খোঁচা তুলছে, লক্ষ্মীর ভান্ডারের খোঁচা, সত্যিই কি লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখানোর জন্যই, লক্ষ্মীর ভান্ডারের লোভে পড়েই সাধারণ মানুষ তারা এই ধরনের ক্ষোভ প্রকাশ করছে? আমি ধরেই নিলাম যে কোন রকম রাজনৈতিক মদত এখানে নেই, সাধারণ মানুষ যে ক্ষুব্ধ হচ্ছে সেটা কি শুধুমাত্র শাসক দলের দেওয়াই লক্ষ্মীর ভান্ডারের লোভে? হ্যাঁ, দেখুন, লক্ষ্মী ভান্ডার একটি সরকারি প্রকল্প। যে সরকার ক্ষমতায় এসছেন তারা কি প্রকল্প নেবেন, কিভাবে প্রকল্প পরিচালনা করবেন, তাদের সেটা দায়িত্ব। অতএব সেটা নিয়ে কাউকে কটাক্ষ করা বা সরকারি প্রকল্পকে কটাক্ষ করা উচিত নয়। এই প্রকল্পের পজিটিভ দিক কি আছে, নেগেটিভ দিক কি আছে, মানুষের পরিবারের কি সুবিধা হচ্ছে, সমাজের কি অসুবিধা হচ্ছে, সমাজের মানুষের মধ্যে কোনো কর্মবিমুখতা তৈরি হচ্ছে কিনা, কোনো স্থায়ী সমাধান হচ্ছে কিনা, এই ধরনের নানান সামাজিক প্রশ্ন উঠে আসতে পারে। সেটা আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে। কিন্তু কখনোই কোনো নেতার পক্ষে, সে বিরোধী দলের নেতাই হোক বা শাসক দলের নেতাই হোক, এই ঘেউ ঘেউ করবেন না ইত্যাদি ইত্যাদি যে শব্দবন্ধগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ মানুষকে আবার সেই কুকুরের সঙ্গে তুলনা করা হয়, সারমেয়ের সঙ্গে তুলনা করা হয়, এটা আমি কখনোই কোনো রাজনৈতিক নেতা তো দূরের কথা, কোনো মানুষের মুখ থেকেও আমি শুনতে চাই না। যদি মানুষ মানুষ হয়, মানুষ সম্পর্কে তাদের হুঁশ থাকে, তাহলে অবশ্যই তাকে অপর মানুষকে শ্রদ্ধা চোখে দেখতে হবে। তার কোনো প্রশ্ন থাকলে, তার কোনো সমালোচনা থাকলে, তার কোনো ক্ষোভ থাকলে, সেটা মানুষের মতো করে শুনতে হবে, মানুষের মর্যাদা দিয়ে শুনতে হবে, মানুষের মতো তার জবাব দিতে হবে। সেখানে কখনো এই ধরনের বক্তব্য আসতে পারে না। যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তারা রাজনীতি তো করছেন না, কিন্তু মনুষ্য নীতি থেকেও তারা বিবর্জিত হয়ে এই কাজটি করছেন বলে আমার মনে হয়। এরা বাংলার ক্ষেত্রে নবজাগরণের বাংলা, রাজমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও, ঋত্বিক ঘটকদের বাংলায় এটা আমরা কখনোই আশা করি না। আমরা জানি যে কলকাতা শহর ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী শহর, এবং এই সাংস্কৃতিক রাজধানীটা এমনি এমনি হয়নি। আমাদের বঙ্গের যে সংস্কৃতি, বঙ্গের যে মানে শিক্ষা চেতনা, বিজ্ঞান চেতনা রয়েছে, তার ফলশ্রুতিতে আমরা বাবু, আপনি বলছিলেন যে আরএসএস এর যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করতে চাইছে বিজেপি তাদের এই বিভিন্ন রকমের এজেন্ডার মাধ্যমে। কিন্তু ভারত তো ধর্ম নিরপেক্ষ একটি দেশ। বাংলার মানুষ কি এই ভেদাভেদের রাজনীতি, হিন্দুত্বের রাজনীতি, এই রাজনীতি দিয়ে তারা ভোট বৈতরণী পার করতে পারবে? বাংলার মানুষ কি কখনো এই ধরনের রাজনীতি সমর্থন করবে? করা উচিত নয়। যদি নাগরিক সমাজ সচেতন হয়, তারা নিশ্চিতভাবে ধর্মের ভিত্তিতে মানুষকে ভোট দেবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু আমার বিশ্বাসটা তো শেষ কথা নয়। প্রত্যেক মানুষ কিন্তু তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনেও, এমনকি সামাজিক জীবনেও তারা ধর্মীয় আচার আচরণ করে থাকেন। কেউ ব্যক্তিগতভাবে ধর্মীয় আচরণ করেন, কেউ পারিবারিকগতভাবে ধর্মীয় আচরণ করেন, আবার কেউ সামাজিকভাবেও ধর্মীয় আচরণ করেন, এবং এতে কোনো অসুবিধা নেই। কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মের কোনো মিলন ঘটবে না, বা রাজনৈতিক নেতারা কখন ধর্মের নাম করে ভোট চাইবে না, বা কোনো ধর্মকে তুলে ধরে অপর ধর্মকে হেয় করতে চাইবে না, বা এক ধর্মের কথা বলে অপর ধর্মকে আঘাত করবে না।
এটা হচ্ছে রাজনৈতিক নেতাদের সাংবিধানিক দায়িত্ব কর্তব্য। কিন্তু দুঃখের হলেও, দুর্ভাগ্যজনক হলেও, ধিক্কারজনক হলেও আমরা পশ্চিমবঙ্গে এটা আমরা দেখছি যে দুই রাজনৈতিক দল, রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল, রাজ্যের সরকারের শাসক দল এবং কেন্দ্রীয় সরকারের শাসক দল উভয়ই ধর্মের রাজনীতি এবং পাল্টা রাজনীতি বা রাজনীতির কারবার হিসাবে ধর্মটাকে তারা ব্যবহার করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু এই দুটি দল এইভাবেই তারা রাজনীতির খেলাটা খেলবে 2026-এর নির্বাচন পর্যন্ত অবশ্যই, এবং সেই চেষ্টা তারা অব্যাহত রাখবে এবং মূল স্রোতের মিডিয়াগুলোকে তারা ব্যবহার করবে যাতে এই চর্চার মধ্যে দিনরাত ক্রাইম শো ইত্যাদি চলতে থাকে। কিন্তু মানুষ যদি বোঝেন, তার দুঃখ কষ্ট বা অন্যান্য দেশের সংবিধানের কথা যদি তারা বোঝেন, এবং তারা নিশ্চিতভাবে এই ধর্মীয় জিগিরকে, ধর্মীয় বিভাজনকে কখনোই তারা প্রশ্রয় দেবেন না, কারণ এটা মানবতা বিরোধী। এটা অম্বিকেশ বাবু, ধর্মীয় বিজেপি যখন আচার আচরণ হিন্দুত্বের বিরোধী। রাজনীতি নিয়ে মাতামাতি করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইফতার পার্টিতে যোগ দিচ্ছেন, ফুরফুরা শরীফে যাচ্ছেন, অন্যদিকে তিনি গির্জায় যাওয়ার কথা বলছেন, আবার তিনি বলছেন যে আমি ব্রাহ্মণ। অর্থাৎ যে ভেদাভেদের রাজনীতি, সেখান থেকে সরে এসে সর্বধর্মের সমন্বয়ের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে এই যে বিজেপি হিন্দুত্বের রাজনীতি করতে চাইছে, তাহলে সেটা কি বাড়তি অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে? না, একটা কথা আমরা রাজ্যবাসী জেনে গেছি, গত 2011 সাল থেকে 2025 সাল, মানে প্রায় 14 বছর রাজ্যের সরকারে মামাটি মানুষ সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চলছে। আবার অপরদিকে 2014 সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে চলছে, এবং 14 সাল থেকে 25 সাল, আপাতত এই 11 বছর যদি আমরা দেখি, যে রাজ্যে এবং কেন্দ্রে যে দুটি দল রয়েছে সেটা 14 বছর ধরে রয়েছে। এবং এই দুটি দলের মধ্যে যেটা বোঝাপড়া, এই বোঝাপড়াটা হচ্ছে পেছনে, অর্থাৎ বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার পেছনে তারা একসাথে হাত মিলিয়ে আছে, কিন্তু পর্দার সামনে মঞ্চে তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে কথা বলছে। শাসক দলের বিরুদ্ধে বিরোধী দল কথা বলবে, বিরোধী দলের প্রশ্নের উত্তর শাসক দল দেবে। এটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, এটাই হচ্ছে সাংবিধানিক রীতিনীতি। কিন্তু তারা রাজনীতির কথাগুলো বলছে না, ওই ধর্মের কথা বলছে। কে হিন্দুর বিরুদ্ধে বলছে, কে মুসলমানের বিরুদ্ধে বলছে, কেউ নিজেকে বড় হিন্দু প্রমাণ করতে চাইছে, কেউ নিজেকে সনাতন হিন্দু প্রমাণ করতে চাইছে, এবং কেউ কেউ বাপ তুলে গালাগাল দিচ্ছে, কাউকে কুকুর বলে ঘেউ ঘেউ করবেন না বলছে। অর্থাৎ এইসব করে রাজনীতিটাকে তারা মানে ঘোলা জলে রেখে তার মধ্য দিয়ে মাছ ধরতে চাইছে, অর্থাৎ ভোট বৈতরণী উদ্ধার হতে চাইছে। এটা আবারও বলছি, এদের মাস্টার মাইন্ড হচ্ছে RSS, অর্থাৎ নাগপুরে কেশব ভবন। সেখান থেকেই সবই, এসব যারা দেখছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী বা বিজেপির যারা নেতা নেত্রী, তারা ওই কেশব ভবনের অঙ্গুলি হেলনে তাদের পরিকল্পনা অনুযায়ী তারা এখানে খেলাটা খেলছে, যাতে মানুষের আসল সমস্যা থেকে দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। এবং যেহেতু এরা বৃহৎ পুঁজিকে ব্যবহার করছে, ইলেকট্রাল বন্ডকে ব্যবহার করছে, বা কর্পোরেট পুঁজিকে তারা ব্যবহার করছে, এবং শাসক দলে থাকার ফলে যে সমস্ত সাংবিধানিক সংস্থাগুলো আছে, পুলিশ বিভাগ বা তদন্তকারী সংস্থা, এমনকি বিচার বিভাগকে ওরা মানে ব্যবহার করে এগুলোকে তারা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ মিডিয়াকে ব্যবহার করে তারা এই কাজটা তারা চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক। একেবারে। এবার যে ঘটনার দিকে নজর রাখবো, নদিয়ার গয়েশপুরের একটি ঘটনা। সেখানে কাউন্সিলরের অনুগামীকে জুতো মারছে পুরো প্রধানের অনুগামীরা। আমরা দেখেছি শাসক বিরোধী তরজা বা একে অন্যকে কটাক্ষ, এই ধরনের ঘটনা স্বাভাবিক। কিন্তু যদি আমরা বলি একই দলের মধ্যে ক্ষোভ, সেক্ষেত্রে কিন্তু নাম্বার ওয়ানে তৃণমূলই রয়েছে। আর এই ঘটনা এবার নদিয়াতেই প্রকাশ্যে এসেছে, কারণ সেখানের 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের সামনেই তার অনুগামীকে জুতো পেটা করছে পুরসভার অনুগামী। এই বিষয়ে কি বলবেন? পুরো প্রধানের যে অনুগামী, সেই অনুগামী কাউন্সিলরের অনুগামীকে জুতো পেটা করছে। দেখুন, এই বিষয়টিকে একটি বিচ্ছিন্ন বিষয় হিসেবে দেখার কোনো কারণ নেই।
সারা রাজ্যের প্রতিটা আনাচে কানাচে এই ধরনের ঘটনা ঘটছে, কোনটা প্রকাশ্যে আসছে কোনটা প্রকাশ্যে আসছে না। ইতিমধ্যে অনেক শাসক দলের নেতা শাসক দলের হাতেই খুন হয়ে গেছে, পানিহাটিতে হয়েছে, মালদাতে হয়েছে, এখানে হচ্ছে সেখানে হচ্ছে, এ তো হয়েই চলেছে। এবং এর একটা কারণ আছে, যেটা হয়ে চলেছে কেন, কারণটা খুব স্পষ্ট এবং পরিষ্কার, এর মধ্যে কোনো ধোঁয়াশা নেই। এটা হচ্ছে রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, এটা 2011 সাল থেকে রাজ্যের সরকারের ক্ষমতায় রয়েছেন। হ্যাঁ, 2011 সালে তারা কিন্তু মানুষের রায়ে এসেছিলেন, কিন্তু তারপরে মানুষের রায়টা তারা কেড়ে নিয়েছে। তো শুধু মানুষের রায়টা তারা কেড়ে নিচ্ছেন বা লুট করে নিচ্ছেন তা নয়, তার সঙ্গে তারা সর্বত্র একটা দুর্বৃত্তায়ন এবং দুষ্কৃতিরাজ কায়েম করেছেন। এবং এই দুষ্কৃতিরাজ দুর্বৃত্তায়ন পুলিশকে ব্যবহার করে তারা চালিয়ে যাচ্ছেন। ফলশ্রুতিতে প্রত্যেকটা এলাকায় তোলাবাজ, সিন্ডিকেট রাজ, কাটমানি, এই সংস্কৃতি, চুরি, দুর্নীতি, এগুলো তাদের একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে সারা রাজ্য জুড়ে। এসএসসি নিয়োগের ক্ষেত্রে যে 26,000 শিক্ষক নিয়োগের মামলা সুপ্রিম কোর্টে ঝুলে পড়ে আছে, তার বিস্তারিত না বললে আমরা সবাই বুঝতে পারি যে কি ধরনের দুর্নীতি হয়েছে। এবং সেটা আবারও বলছি, দুর্নীতির একটা সরকারিকরণ হয়েছে এবং প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। প্রাতিষ্ঠানিকরণ হচ্ছে। এবং এইটা যখন সারা রাজ্য জুড়ে চলছে, তখন যে কোনো এলাকায় যে কাটমানি বা তোলাবাজি হচ্ছে, কে কোনটা খাবে, কে কোনটা বেশি খাবে কম খাবে, এই নিয়ে দ্বন্দ্ব, অন্তর্দলীয় দ্বন্দ্ব ও হওয়াটাই স্বাভাবিক। এবং এই দ্বন্দ্বটা প্রকাশ্যে চলে আসাটাও একেবারে। স্বাভাবিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যখন বারংবার বলছে যে দলের অন্তরে যে ক্ষোভ প্রকাশ্যে আসছে তা মিটিয়ে নিতে হবে, তারা যখন মেটানোর চেষ্টা করছে, সেই ক্ষোভ যখন মিটছে না, সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনের প্রাক্কালে যদি দলের গোষ্ঠী কোন্দলে মেটাতে ব্যর্থ হয় তৃণমূল কংগ্রেস, তার প্রভাব ঠিক কতটা পড়তে পারে দলের মধ্যে? শোনেন, নেতা নেত্রীরা উপর থেকে গঙ্গার জল ছেটাতে চাইবে, গঙ্গা জল দিতে চাইবে যে হ্যাঁ তোমরা প্রকাশ্যে এসব করো না, যা করো ভিতরে ভিতরে করো, যেন প্রকাশ্যে না আসে। জনমানুষের ভাবমূর্তি, দলের ক্ষতি হবে, দলের ক্ষতি হলে নির্বাচনে ভোট বৈতরণী পার হতে অসুবিধা হবে, এগুলো স্বাভাবিক কথা। কিন্তু তাতে এই গঙ্গা জল ছেটালে তাতে শান্তি আসবে না, আসতে পারে না। কারণ টাকার বাটোয়ারা নিয়ে ঝগড়াঝাটি, দাঙ্গা, খুনোখুনি হবেই। প্রকাশ্যে যতই ধামা চাপা দেওয়ার চেষ্টা করুক, পুলিশকে দিয়ে বা যে কোনো ভাবে এটাকে ম্যানেজ করার চেষ্টা করুক, কিন্তু তার সামনে আসবে। এবং বহু ঘটনা আছে। 2011 সালে তপন দত্ত খুন হয়েছিল, তৃণমূল কংগ্রেসের কর্মী। বরুণ বিশ্বাস খুন হয়েছে, পাড়ুই থানায় সাগর ঘোষ খুন হয়েছে। হ্যাঁ, এরকম বহু ঘটনা আছে। সুদীপ্ত গুপ্ত খুন হয়েছে, আনিস খান খুন হয়েছে, বহু ঘটনা ঘটেছে। তারা কেউ সবাই যে একবারে বিরোধী দলের ছিল তা নয়, এমনকি তৃণমূলের লোকও খুন হয়ে গেছে। এবং কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু নির্বাচনে জিতবে, কারণ তারা ভোট লুট করতে সিদ্ধহস্ত। এবং ভোট লুটের বিভিন্ন কায়দা তারা, ধরো 2024 সালে লোকসভা ভোটে ভোট লুটের যে ব্যাকরণ তারা ব্যবহার করেছে, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে কি সে একই ব্যাকরণ ব্যবহার করেছে? না, অন্য ব্যাকরণ ব্যবহার করেছে। ওরা তারা সবসময় কৌশল বদলাবে। এবং এই কৌশল বদলানোর ক্ষেত্রে পুলিশ প্রশাসন সঙ্গে আছে, মূল স্ট্রিম সংবাদ মাধ্যম বা মূল স্রোতের সংবাদ মাধ্যম সঙ্গে আছে, কর্পোরেট পুঁজি আছে, এবং প্রশাসন, নির্বাচন কমিশন সঙ্গে আছে। অতএব যতই ক্ষোভ হোক, অন্তর্তদন্ত হোক, এই অন্তর্দলীয় লড়া হোক, শেষমেশ ওরা ভোট লুট করেই জিতবে। এই তোলাবাজি বা কাটমানি নিয়ে যে ঘটনা ঘটছে, সেই ঘটনা নিয়ে দলের মধ্যে যে গোষ্ঠী কোন্দল তৈরি হচ্ছে, সেই গোষ্ঠী কোন্দল প্রথমে তো দলের কাছে, দলের যে সুপ্রিমো, তাদের কাছে তো খবর যাচ্ছে যে দলের মধ্যে কোথাও একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যার কথা তারা ধামাচাপা দিচ্ছে, কিন্তু এই সমস্যায় কিন্তু যে গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দলের জেরেই কিন্তু বারংবার যে খুনের ঘটনাগুলো ঘটছে, সেই খুনের ঘটনা প্রকাশ্যে আসছে। তারপরে মুখ্যমন্ত্রী কি বলছে যে তিনি জানতেনই না এই ধরনের ক্ষোভ রয়েছে বলে, তিনি একেবারে বেমালুম অস্বীকার করে দিচ্ছেন সেই সমস্ত ঘটনা। দেখুন, আবার সেই মুখ্যমন্ত্রীর কথা বললে আমার মনে পড়ে যায় 1984 সালে লোকসভা নির্বাচন হয়েছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর খুনের পরে মৃত্যু শোকের আবহে, তখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএসসি পড়তাম, খুব পরিষ্কার মনে আছে। এবং আমরা সেই বছর দেখলাম যাদবপুর লোকসভা থেকে তৃণমূল তখন তৈরি হয়নি, ভুল বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছিলেন ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় এই নামে। অর্থাৎ
লোকসভায় যারা নির্বাচিত হয়ে এসেছিলেন, যাদবপুর লোকসভা থেকে নির্বাচিত প্রতিনিধি কে, সাংসদ কে? ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নমিনেশন ফর্ম পূরণ করার সময় ডক্টর শব্দ ব্যবহার করেছিলেন। তিনি যে হলফনামা দিয়েছিলেন, নির্বাচনী হলফনামা, তাতে তিনি ডক্টর শব্দ ব্যবহার করেছিলেন, এবং তিনি যে প্রচারে দেওয়াল লিখন পোস্টার দিয়েছিলেন তাতেও ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছিলেন। কিন্তু নির্বাচিত হওয়ার পরেই যখন জানা গেল যে এই ডক্টরের ডিগ্রিটি ভুয়া, অর্থাৎ এমন একটি বিশ্ববিদ্যালয়তে তিনি ডক্টর ডিগ্রি করেছেন, সেরকম কোনো বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে কোথাও নেই, তখন বুঝতে অসুবিধা হয় না তিনি একজন প্রতারক, তিনি একজন মিথ্যাকে ব্যবহার করেন, মানে ভুয়া ডক্টর ডিগ্রি ব্যবহার করতে তিনি সিদ্ধস্ত। এবং এটাও আমরা দেখেছি 2006 সালের 30শে নভেম্বর তারিখে, তখন তিনি সাংসদ, লোকসভার সাংসদ দক্ষিণ কলকাতা থেকে, তিনি বিধানসভা চত্বরে ঢুকলেন। এবং বিধানসভা চত্বর মানে কি না, গণতন্ত্রের পীঠস্থান, যেখানে 144 ধারা থাকে, যেখানে বিশেষ নিরাপত্তা বেষ্টনী থাকে, সর্বসাধারণের যেখানে প্রবেশের অধিকার নেই, সেই বিধানসভা চত্বরে ঢুকে তার এবং হাতে সংবিধানের বই, এবং সেই সংবিধানের বই হাতে নিয়ে সাংবিধানিক যে একটা গণতন্ত্রের পীঠস্থান বিধানসভা চত্বরে ঢুকে তার অনুগামীদেরকে মানে প্ররোচিত করে উস্কানি দিয়ে আসবাবপত্র বিধানসভা ভাঙচুর করিয়েছিলেন। আমরা সবাই টিভির পর্দায় দেখেছি, ভিডিওতে দেখেছি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের রাজনীতি করতে অভ্যস্ত তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগেই তিনি দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ তার মুখ থেকে যে সকল কথাগুলো বেরোচ্ছে, আর সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে তার উত্তর দেব, এটা আমার রুচিতে বাঁধে। এটা ঠিকই যে তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী, সেটা আমাকে মানতেই হবে। কিন্তু তিনি যে মিথ্যের বেশাতি করেন, এবং অনেকেই এই কথা বলে থাকেন, আমি অবশ্য সেই কথাটা বলতে চাইও না, যে তিনি প্যাথোলজিক্যালি লায়ার, অর্থাৎ তিনি মিথ্যা কথাই বলেন, এবং মিথ্যা কথা খুব নাটকের ভঙ্গিমায় তিনি খুব সুন্দর বলতে পারেন। এর হাজারো উদাহরণ আছে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি এই ধরনের কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কিন্তু তিনি ভালো করেই জানেন যে তার দল চুরি, দুষ্কৃতি, রাহাজানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, কাটমানির উপরে দাঁড়িয়ে আছে, এবং তার দলেরই একজন সাংসদ, এবং একসময় তিনি নকশালপন্থী রাজনীতি করতেন, তিনি হচ্ছেন দোলা সেন, এখন তিনি সাংসদ। তিনি পরিষ্কার ক্যামেরার সামনে বলেছিলেন যে আপনারা যে টাকা আপনারা তুলবেন, তার 25% নিজেদের কাছে রেখে হিসেব করে বাকি 75% উপরে পাঠিয়ে দেবেন, মানে কালীঘাটে বা রাজ্য স্তরে পাঠিয়ে দেবেন। অর্থাৎ এটা তাদের ঘোষিত নীতি। আর যারা এইভাবে তোলাবাজি করছে, বালি পাচার, গরু পাচার, কয়লা পাচার, আরো কত রকম কিসব পাচার সব করে, সেই সব থেকে যে টাকা তুলে তোলাবাজির মাধ্যমে বা অন্যভাবে তার 25% নিজেকে রাখতে বলে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব, শাসক দলের তৃণমূল কংগ্রেসের, আর 75% কেন্দ্রীয় স্তরে পাঠিয়ে দিতে বলেছেন। এটা বহুকাল আগের ঘটনা, আজকে সাম্প্রতিক ঘটনা। কাটমানির একটি খবর উঠে আসছে পূর্ব বর্ধমান থেকে, সেখানে দপ্তরে বসেই কাটমানি নিচ্ছেন প্রধান, আর এই সেই ছবি সামনে আসতেই শোরগোল। একবার দেখাবো, আপনিও দেখুন। এটা নাও আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি। 5,000 দিয়েছি। ঠিকাদারের কাছ থেকে কাটমানি নিচ্ছেন খোদ প্রধান, এমনই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার বুদবুদের মানকর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুদবুদের মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অফিসে বসেই ঠিকাদারের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ। ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা এক ঠিকাদারের কাছ থেকে কাজ করার জন্য টাকা চাইছেন। ঠিকাদার কম টাকা দিলে তিনি সেই টাকার পরিমাণ আরো বাড়ানোর জন্য চাপ দেন। এটা নাও আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি। 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর সামনা ছেলে যে 10% হচ্ছে, সেই 10% দিতে তুমি
অত খুঁজলে হয় দিদি, আমাদের থাকবে ক টাকা বলো? এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। তবে প্রধান ডালিয়া লাহার সাফাই, তিনি কোনো টাকা হাতে নেননি এবং তাকে অপমানিত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। মানুষ এসে তারা বলতে চাইছে যে ওয়াক অর্ডারটা আমার হাতে দেওয়া হোক, কিন্তু আমি সেটা দিতে চাই না, আর দেবও না। জবরদস্তি করলেও আমি দেবো না, কারণ আমাকে অথরাইজ লেটার দেখাতে হবে, আয়দার হয়ে এজেন্সি নিজে এসে নিয়ে যাবে। এবার এই কারণে হয়তো কারো খারাপ লাগতে পারে, সে হয়তো এটা করতে পারে। কেউ কি চক্রান্ত করছে আপনার ব্যাপারে? মনে হয় হতে পারে। কি বলবেন এই ব্যাপারে? এই ব্যাপারে এটাই বলবো যে কেউ টাকা নামাতে চাইলে আমি টাকা হাত দেবো না। আমি তো হাত তো দিইনি, আমি টাকা দিকে তাকাই। আমি চক্রান্ত করতে গেলেও মানে জলটা জলের জায়গায় থাকবে, দুধটা দুধের জায়গায় থাকবে, পরিষ্কার কথা। ভিডিওটি সত্য কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস। দেখুন, ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল হতেই পারে, অনেক রকম ভিডিও আসতে পারে, কিন্তু ঘটনাটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই যাচাই করতে হবে। তবে আমি একটা দিক থেকে বলছি যে যদি কেউ এ ধরনের কাজ করে থাকে, সে যে কোনো রাজনৈতিক দলের হোক, নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের দলও সেক্ষেত্রে তাই করবে, কারণ আমাদের দল কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আর দেবে। ঘটনার প্রেক্ষিতে তৃণমূলকে নিশানা করে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দা। কত ধিক্কার জানাবো, কত ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখব। এই তোলামূল সরকার, যারা তৃণমূল সরকার নিজেদের বলে, এখন তোলামূলে পরিণত হয়েছে। আর কার্ড মানি আমরা সর্বত্র পেয়েছি। 100 দিনের কাজে, প্রধানমন্ত্রী আবাস যোজনায়, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়। আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যারা কাজ করেছে তাদের কন্ট্রাক্টরদের পয়সা দিতে পারছে না। গোটা পশ্চিমবাংলায় এই দশা চলছে। সমস্ত টাকা আত্মসাৎ করে নিচ্ছে পিসি ভাইপোর প্রাইভেট। সমস্ত খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও। স্যার, এই বিষয়ে আপনার একটা বক্তব্য? না, এটা জাস্ট মানে একটা ভিডিও আমি দেখলাম, মানে বিষয়টা আমি খতিয়ে দেখছি। মানে এটা যদি হয়ে থাকে আর কি, নিশ্চয়ই মানে সেটা শুভকর কিছু নয় আর কি। মানে একটা খবর নিয়ে দেখছি, মানে আসল তথ্য কি এটা জেনে নিয়ে আর কি প্রপার অ্যাকশন নেওয়া হবে। ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানের কাটমানি নেওয়ার ভিডিও, আর যার জেরে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে বুদবুদে। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। অম্বিকা সাহু, আপনি ঠিক যে কথাটা বলছিলেন, কয়লা পাচার, বালি পাচার, তারপর কাটমানি তো রয়েছেই। এই সব ছবি যখন প্রকাশ্যে, তখন বিরোধীদের ময়দানে আসা উচিত এবং তাদের প্রতিবাদ করা উচিত, কিন্তু তারা সেই জায়গায় প্রতিবাদ না করে তারা কার্যত হিন্দুত্বের রাজনীতি শুরু করেছে। আর এদিকে প্রকাশ্যে কাটমানি খাচ্ছেন শাসক দলের পঞ্চায়েত প্রধান, কি বলবেন? দেখুন, আপনারা যে ভিডিওটা দেখালেন বা তার সঙ্গে যে প্রতিবেদনটা শোনালেন আর কি, তার সঙ্গে একটি কথাও বললেন যে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। আমার সত্যতা যাচাই করার কোনো প্রয়োজন নেই। যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, 50 কোটি মতো টাকা উদ্ধার হয়, দুটো ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এবং টাকা গোনার মেশিন দিয়ে গুনতে হয়, ট্রাঙ্ক ভর্তি টাকা নিয়ে ট্রাকে করে নিয়ে যেতে হয়, তারপরে জেলবন্দি হতে হয়, তারপরে নেতা নেত্রীকে বলতে শোনা যায় যে আমাদের দল দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। যখন 26,000 শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ ঝুলে আছে সুপ্রিম কোর্টের কাছে, দেশের শীর্ষ আদালতের কাছে, তখনও দলের নেতাদের কাছে শুনতে হয় আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিই না। এই কথাগুলো আর শুনে শুনে আমাদের হাসি পাওয়া ছাড়া আর কিছু নেই। আমি আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় প্রকাশ্যে বলার প্রয়োজন পাবো, সুযোগ পাবো, তখনও বলবো, তৃণমূল দলটা হচ্ছে চুরি, চোর, ডাকাত, ধর্ষক, গুন্ডা, বদমাইশদের দল। এবং সেটা মুখ্যমন্ত্রী একসময় মুখোশকে বলেও ফেলেছিলেন যে আমি গুন্ডাদের কন্ট্রোল করি। হ্যাঁ, তিনি কখনো কখনো এরকম বলেছেন বিরোধীদের উদ্দেশ্যে যে আপনারা চুপ থাকুন, মুখে লিপ্রকাশ লাগিয়ে রাখুন। এসব কথা আমরা বহুবার শুনেছি। এবং তিনি যে গণতন্ত্রের পূজারী নয়, স্বৈরতন্ত্রের প্রতীক, সেটাও আমরা জানি। তিনি নির্বাচনী প্রচারে গিয়ে সবসময় বলেন যে আপনারা আমাকে দেখে ভোট দিন, 294টা আসনে আমিই প্রার্থী। এই কথা যারা বলেন তাদের দলে কোনো গণতন্ত্র নেই বা তারা গণতন্ত্রের প্রতি তাদের আদৌ কোনো আস্থা নেই। এবং আপনি জানেন যে 1998 সালের 1 জানুয়ারি যে দল তৈরি হয়েছিল তার যিনি সভানেত্রী ছিলেন, 2025 সালে
আজকে 27 বছর পরে তিনি দলনেত্রী হয়ে আছেন, অর্থাৎ দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। এইরকম একটি দল যখন সরকার পরিচালনা করে এবং তারা ভোট লুট করবে, দাঙ্গা লাগাবে, তারা মানুষকে ভয় দেখাবে, বিরোধীদের যারা প্রতিবাদে রাস্তায় থাকবে তাদের হয় খুন করে দেবে, নাহলে তাদের জেলবন্দি করবে। আর এই ধরনের ডালিয়া সাহানা, কি নাম বললেন আমি জানি না, মনে পড়ছে না, এরা কিন্তু বুক ফুলিয়ে চুরি করবে। এবং আমি আবারও বলছি, এরা যখন পঞ্চায়েতে টিকিট পায়, দলের প্রতীকে টিকিট পায়, তখন তারা দলকে প্রচুর টাকা দিতে হয় এবং সেই টাকা দিয়ে যখন প্রতীক পায় তারপর আবার টাকা ব্যবহার করে তাদের ভোট কিনতে হয়, ভোট লুট করতে হয়, ব্যয় করতে হয়। তারপরে যখন তারা পদ পায়, অর্থাৎ সেই টাকাগুলো তাকে এটা মানে তুলে আনতে হয়। সেই টাকা তুলে আনার একটাই মাত্র রাস্তা, যে মানুষকে ভয় দেখিয়ে সেখান থেকে তোলাবাজি করা অথবা সরকারি প্রকল্পের কাজের মাধ্যমে টাকাটা। কিন্তু এই যে সার্বিক ঘটনা, এই সমস্ত ঘটনাতে পুলিশের ভূমিকাটা ঠিক কি? পুলিশ তো তৃণমূলের সঙ্গেই আছে, আমি জানি, নির্দিষ্ট করে জানি। সারা রাজ্যের অনেক থানাতেই আমি গেছি, আক্রান্ত আমরা মঞ্চ তৈরি করে। আমি ফালাকাটা থানায় গেছি, ধূপগুড়ি থানায় গেছি, মাল থানায় গেছি, আমি কুলতলি থানায় গেছি, আমি ক্যানিং থানায় গেছি, আমি মানে বহু জায়গায় আমি গেছি, নন্দীগ্রাম থানায় গেছি, আমি কেতুগ্রাম থানায় গেছি, বহু জায়গায় বহু ঘটনার পরিপ্রেক্ষিতে গেছি। সেগুলো বিস্তারিত বলবার এখানে অবকাশ নেই, বলছি না। এবং অনেক থানার ওসিরা আমার সঙ্গে একান্তে বলেছে যে আমাদের কিছু করার নেই, আমাদের যেভাবে নির্দেশ দেয় আমাদের নির্দেশ পালন করতে হয়। এবং থানা তো সবচেয়ে পুলিশ প্রশাসনের নিম্নের স্তর, তার উপরে যারা থাকেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট কি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কমিশনারের ক্ষেত্রে ডেপুটি কমিশনার, তারপরে জয়েন্ট কমিশনার, তারপরে পুলিশ কমিশনার, উপর থেকে যখন নির্দেশ আসে কারো কিছু করার থাকে না। অর্থাৎ, এবং আপনারা তো জানেন যে ভবানীপুর থানায় এই মামাটি সরকার ক্ষমতা আসার পরে পরেই ভবানীপুর থানা কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল এবং তারা শাসক দলের অনুগত ছিল বলে মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে সন্ধ্যের পরে ভবানীপুর থানায় গিয়ে সেই দুষ্কৃতীদেরকে তিনি ছাড়িয়ে এনেছিলেন। এবং আমরা দেখেছিলাম আলিপুর থানায়, কলকাতা মহানগরের একটি থানা আলিপুর থানায় তৃণমূলী দুষ্কৃতীরা থানার মধ্যে ঢুকিয়ে পুলিশকে আক্রমণ করেছিল। পুলিশরা তখন টেবিলের তলায় ওই ফাইলকে আড়াল করে নিজেদেরকে বাঁচবার চেষ্টা করেছিল। অর্থাৎ এখন পুলিশ, সেটা অনেক আগের ঘটনা বলছি, আজকে 2025 সালে এটা প্রমাণিত হয়ে গেছে যে একবারে সিনিয়র আইপিএস অফিসার থেকে, অর্থাৎ ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল, এবং কলকাতা পুলিশ কমিশনার, আপনার বিধাননগর মিউনিসিপ্যালিটি কমিশনারেটের যে কমিশনার, আপনার চন্দননগর যে কমিশনের যে কমিশনারেটের যে কমিশনার, যেখানে যত কমিশনার আছে, যেখানে যত ডিজিপি আছে, এসপি আছে, সবাই কেউ বাদ নেই, একজনও মানে ব্যতিক্রম কেউ নয়। সবাই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রীর আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। এখান থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। অতএব পুলিশ থাকলেও কিচ্ছু করার নেই এবং এরা এইভাবে চুরি দুর্নীতি করেই টিকে আছে। অনেক ধন্যবাদ অম্বিকেশ বাবু আমাদের এতটা সময় দেওয়ার জন্য।